শুনতে পাচ্ছ সবাই? শারে নাফিস, হ্যাঁ শুনতে পাচ্ছি। মালিহা, জি শুনতে পাচ্ছি। তাহলে আমরা শুরু করবো এখন। আজকে খুবই ইম্পর্টেন্ট ক্লাস। তোমরা যেহেতু ক্লাস ছোট, এই জন্য তোমাদের জন্য এটা একটু মনে করো জটিল লাগবে। দুইবার করে করলে জিনিসটা ইজি হয়ে যাবে। একবার প্রথম দিন থেকে এটা টেন্সের পরে বেসিক লেভেল 2 এটা। হ্যাঁ, এই যে লক্ষ্য করি আমরা এখানে তো তোমাদের যেটা লিখতে বলবো সেটা লিখবা, যেটা লেখার দরকার নাই সেটা লিখতে হবে না, আমি বলবো তোমাদের। স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা? এটা কি দেখতে পাচ্ছি? জি স্যার দেখা যাচ্ছে। সবাই হেডফোন ব্যবহার করবে। হ্যাঁ, হেডফোন ব্যবহার করলে কথা একটু জোরে শোনা যাবে, অন্যের পাশের জনের আওয়াজ আসবে না। এটা আর একটু জোরে কথা বলতে হবে, রিপ্লাই করতে হবে জোরে জোরে। বেসিক লেভেল 2 টেন্স হচ্ছে বেসিক লেভেল 1 এর মধ্যে পড়ে। এইখানে আমরা যেটা শিখবো ন্যারেশন। এই কথাটা লিখবে তোমরা, ন্যারেশন। লেখা হয়েছে? খাতার মধ্যে ন্যারেশন কথা লিখবে। হয়ে গেছে লেখা। ন্যারেশন লেখা হলে আমরা যেমন জানি সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লেমেটরি। তো 5 রকম সেন্টেন্সের 5 রকম ন্যারেশন আছে। তাহলে আজকে প্রথম দিন আমরা বেসিক ন্যারেশনে বেসিক একটু আলোচনা করবো, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে যাবো। এই জন্য আমরা লিখবো অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বিতীয় লাইনে। দ্বিতীয় লাইনে লিখবো অ্যাসার্টিভ সেন্টেন্স। দুটো লাইন মাত্র। প্রথমে লিখবো ন্যারেশন, আর দ্বিতীয় লাইনে লিখবো অ্যাসার্টিভ সেন্টেন্স। লেখা হয়েছে? হয়েছে। আচ্ছা, এই দুটো লাইনের আজকে যে বিষয়টা সেটা আমরা একবার প্রথম থেকে আমি লিখবো, তোমরা লিখবে। আমি লেখার পরে যখন বলবো লেখো তখন লিখবে। আমরা যেমন ছেলে মেয়েদের 2টা করে নাম থাকে, তাই না? তাজুলের নাম আছে একটা। হ্যাঁ স্যার আছে। কি নাম বলো, জোরে বলো। আসিফ। আসিফ। এই ন্যারেশনে আরেকটা নাম আছে, সেটা আমরা শিখবো আগে। কি লিখলাম? কেউ বলতে পারছো না? ন্যারেশন অ্যান্ড স্পিচ। স্পিচ। স্পিচ মানে কি? কথা। ন্যারেশন মানেও তার মানে কথা বা বক্তব্য। ন্যারেশনের আরেকটা নাম এটা, স্পিচ। এটা লিখে রাখি আমরা নিচে, ন্যারেশনের নিচে স্পিচ, বা পাশেও লিখতে পারি ন্যারেশন অর স্পিচ। লিখতে হবে কিন্তু। লেখা হয়েছে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। একটু জোরে কথা বলতে হবে। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা শিখবো। তার আগে আমরা ন্যারেশনের আরেকটা নাম কি, স্পিচ, এটা শিখলাম। এই ন্যারেশনকে 2 ভাগে ভাগ করা যায়, সেটা আমরা শুনি আগে। একটা হলো ডিরেক্ট বা ডাইরেক্ট, যাই বলি উচ্চারণ, ডিরেক্ট ন্যারেশন। আর 2 হলো ইনডাইরেক্ট বা ইনডিরেক্ট। এই দুটো ন্যারেশন আমরা যেমন ভয়েসে করি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ। ন্যারেশন এরকম ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট, আর ইনডিরেক্ট থেকে ডিরেক্ট ন্যারেশন, বা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট ন্যারেশন। এই দুটো লিখি আমরা। লেখা হয়েছে? লেখা হয়েছে? হয়েছে। তাহলে এবার আমরা কিছু অংশ দেখবো আগে। আগে আমরা দেখি, আমি লিখি, পরে তোমরা লিখবে। হি সেড টু মি আই অ্যাম ইল। এই যে আমরা একটা বাক্য লিখেছি এখানে, একটু লক্ষ্য করে দেখি। আগে শুনবো, আগে লিখবো না আমরা। এই যে এখানে এই কমা পর্যন্ত এই একটা অংশ, আর এখানে এইটা আরেকটা অংশ। ন্যারেশনে এইভাবে বাক্য লেখা থাকবে, এটাকে ন্যারেশন করতে হবে।
তাহলে এই অংশগুলো আমাদের নাম জানতে হবে। এই যে লাল যেটা দেওয়া আছে এটার নামটা কি সেটা আগে বলবো আমরা। আগে শুনি আমরা, আগে লিখবে না তোমরা, আমি যখন বলবো তখন লিখবে। আমি একটু এটা গ্যাপ করে দিচ্ছি যাতে করে বোঝা যায়। যারা প্রথম থেকে থাকবে ইনশাল্লাহ তারা শিখতে পারবে, কারণ প্রথম ন্যারেশন যেহেতু এইচএসসি পরীক্ষা পর্যন্ত আছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা পর্যন্ত, সবার কিন্তু প্যাসেজ ন্যারেশন, 5টা সেন্টেন্সে ন্যারেশন শেখার পরেই প্যাসেজ ন্যারেশন শেখা যাবে। ন্যারেশনের বেসিক হচ্ছে এই সেন্টেন্স অনুযায়ী 5টা শিখতে হবে, তারপর প্যাসেজে যেতে হবে। আর যারা টেন্সগুলো শিখে ফেলেছে তারা ন্যারেশন এখন পারবে, আর যারা ক্লাসগুলো করেনি, অমনোযোগ ছিল, তাদের জন্য ঝামেলা হয়ে যাবে। তাহলে আমরা বলছি ন্যারেশনে এই যে এরকম করে একটা বাক্য থাকবে, এই বাক্যের দুটো অংশ, একটা অংশ হচ্ছে এই যে কমা পর্যন্ত, এইটার নাম হলো লাল কালিতে লেখা আছে, কি লেখা আছে, রিপোর্টিং ভার্ব। আর যেটা এই যে অন্য কালার লেখা আছে ইনভার্টেড কমার মধ্যে ডাবল ইনভার্টেড কমা, ইনভাইটেড কমা না কিন্তু ইনভার্টেড কমা, এর মধ্যে যেটা লেখা আছে এর নাম হলো রিপোর্টেড স্পিচ। এবার আমার কথা বলা হয়ে গেছে, তোমরা এবার লিখে নিবে এই বাক্যগুলো, বা সম্পূর্ণটা এবার লিখবে। আমি যেভাবে লিখেছি এটা লিখে নেবে, একটু দ্রুত লিখবে। হয়ে গেলে বলতে হবে হয়ে গেছে। হয়েছে তো ওই 2 লাইন মালিহা? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা নিচে দেখি। আবার আমি ওই লাইনটা আরেকবার লিখেছি, আগে আমি বলি পরে লিখবে। এই লাইনটা কিন্তু পরে লিখবে তোমরা, এখন এই লাইনটা। তাহলে আমরা এখানে রিপোর্টিং ভার্বটা লিখেছি, এখানে কিছু জিনিস আমার বলার আছে সেটা আমি বলবো এবার। সেটা হলো স্পিকার, এই যে রিপোর্টিং ভার্ব যেটা লিখেছি আমি, একটু লক্ষ্য করি আমরা। রিপোর্টিং ভার্বের আবার কয়েকটা অংশ আছে, সেটা এখানে লিখছি আমরা। সেটা হলো, লক্ষ্য করে দেখো, প্রথমে কি লেখা আছে, হি লেখা আছে, তাই না? হ্যাঁ, কথা বলো। হি লেখা আছে, হি এখানে কথা বলছে কে? হি বলছে, হি সেড টু মি, সে আমাকে বলেছিল আই অ্যাম ইল, আমি অসুস্থ। তাহলে কে বলেছিল? হি। যে কথা বলে তাকে বক্তা বলা হয়, বক্তার ইংরেজি হলো স্পিকার, ন্যারেশনের ভাষায় একে বলা হয় স্পিকার। এই জন্য আমি রেড কালার দিয়ে এটা চিহ্নিত করেছি। এখানে কিন্তু এটা সাবজেক্ট, এটা ঠিক আছে, কিন্তু ন্যারেশনের ভাষায় এটার নাম কি? স্পিকার, এটা কিন্তু জানতে হবে। আর এই যে হি সেড টু মি, এই অংশ, এই রিপোর্টিং ভার্বের এখানে আসলে ভার্ব কোনটা? ভার্ব হলো এই যে আমি এই নেভি কালার যেটা দিয়েছি সেইড, এটা হলো ভার্ব, এটা এখানে আমরা ইন্ডিকেট করেছি ভার্ব। আর সে কাকে বলছে? শুনছে কে কথাটা? হ্যাঁ, মি। সে আমাকে বলেছিল, তাহলে কে শুনেছিল? আমি শুনেছিলাম। তাহলে আমি, এই যে মিটা লিসেনার, ন্যারেশনের ভাষাকে লিসেনার বলে, আর সেন্টেন্সের ভাষায় এই মিটা হলো অবজেক্ট আর হি হলো সাবজেক্ট। এগুলো আমরা আগে আলোচনা করেছি। ন্যারেশনে এটা আলাদা একটা নাম আছে, কি নাম? এটাকে বলা হয় লিসেনার। এই যে মি হচ্ছে লিসেনার, আর সেইড হচ্ছে ভার্ব, আর হি হচ্ছে স্পিকার। লক্ষ্য করে দেখি, হি স্পিকার, সেইড হচ্ছে ভার্ব, আর মি হচ্ছে লিসেনার। এটা মনে থাকবে, এটা লিখে নিতে হবে এভাবে।
লেখা হয়েছে তো? লেখা হলেও বলতে হবে, কথা বলতে হবে। হ্যাঁ হয়েছে। আচ্ছা, আর এইদিকে যেটা রিপোর্টেড স্পিচ, যেটা রিপোর্টেড স্পিচেরও অংশ আছে, এগুলো হলো জেনারেল সেন্টেন্সের মতো। এখানে আইটা হলো সাবজেক্ট, এখানে অ্যামটা হলো ভার্ব, এই যে আই হলো সাবজেক্ট, এখানে অ্যাম হচ্ছে ভার্ব। আমি কি, আমি অসুস্থ, অ্যাডজেক্টিভ। বাক্যের বাকি অংশ থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, এক্সটেনশন থাকতে পারে, এগুলো থাকবে। জেনারেল বাক্য যেমন আমরা আলোচনা করেছিলাম, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, ওইভাবে থাকবে এই অংশগুলো। আর বাম পাশে যেটা রিপোর্টিং ভার্ব যে সবসময় বামে থাকবে তা না, ডানেও থাকতে পারে। রিপোর্টেড স্পিচের বৈশিষ্ট্য হলো এটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে, আর ইনভার্টেড কমার বাইরে যা থাকবে তা হলো রিপোর্টিং ভার্ব। এই ভার্বের মধ্যে আলাদাভাবে স্পিকার, ভার্ব এবং লিসেনার এই অংশগুলো আছে। এইটুকু মনে থাকবে তো তোমাদের? লেখা হয়েছে তোমাদের? হ্যাঁ হয়েছে। হ্যাঁ, তাহলে এবার আমরা ন্যারেশন শুরু করব। এবার আমি একটা কোশ্চেন লিখছি। কোশ্চেন আমি, দেখো, হি সেড টু মি ইনভার্টেড কমা আই অ্যাম ইল। এটা ন্যারেশন করলে কেমন হবে আগে শুনবো আমরা। হি, এখানে লক্ষ্য করি এখানে অবজেক্ট বা লিসেনার আছে, তাই না? মি, যখন অবজেক্টটা লেখা থাকবে ন্যারেশনে তখন আমরা সেইডকে চেঞ্জ করে টোল্ড লিখবো। টোল্ড মি, হি টোল্ড মি। আর কমা, ইনভার্টেড কমাতে দ্যাট লিখবো। আগে শুনি, আগে উত্তর লিখবো না আমরা। হি সেইড টু মি না লিখে লিখলাম হি টোল্ড মি, কমা, ইনভার্টেড কমাতে দ্যাট লিখবো। এবার এখানে এই সাবজেক্টটা কোন পারসন, ফার্স্ট, সেকেন্ড না থার্ড, এইটা বলতে হবে। একটু জোরে কথা বলতে হবে। একবার প্রথম দিন ক্লাসে এগুলো হয়ে গেছে। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। ফার্স্ট পারসন থাকলে ইনভার্টেড কমার মধ্যে রিপোর্টের স্পিচের মধ্যে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের যেটা সাবজেক্ট তাকে অনুসরণ করে চেঞ্জ হবে, তাহলে কি হয়ে যাবে, হি হবে। এবার এই অংশটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আগে মনে রাখতে হবে রিপোর্টিং ভার্বের টেন্স এইখানে যদি পাস্ট টেন্সে থাকে তখন রিপোর্টেড স্পিচের এই টেন্সগুলো পরিবর্তন হবে। এই জন্য একটা ছক আছে, আমি ছকটা লিখবো একটু পরে, কীভাবে চেঞ্জ হবে সেটা আমি বলবো। প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট হবে, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট ছিল পাস্ট ইনডেফিনিট হয়ে গেল, তারপর ইল ফুল স্টপ। এটা উত্তর এরকম। উত্তরটা লিখে নিই আগে আমরা। লেখা হয়ে গেছে। উত্তর লেখা হয়ে গেছে। আমি আর একটা কোশ্চেন লিখছি, সেই এই কোশ্চেনের সাথে ওই কোশ্চেন একটু পার্থক্য সৃষ্টি করে দেখাবো। এখানে লক্ষ্য করে দেখি, আগে প্রশ্ন লিখবে না তোমরা। হি সেইড কমা আই অ্যাম ইল, প্রশ্নটা লিখে নাও এবার। দ্বিতীয় প্রশ্নটা লেখা হয়েছে। দ্বিতীয় প্রশ্নটা লেখা হয়েছে। ইয়েস। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নে লক্ষ্য করে দেখি আমরা, লেখা আছে হি সেইড আই অ্যাম ইল। আগের বাক্যের পার্থক্য আছে, সে কাকে বলেছিল, লেখা ছিল মিকে। হি সেইড টু হার, হি সেইড টু করিম, হি সেইড টু মি, যা ইচ্ছে তাই থাকতে পারে অবজেক্ট। বাট এই বাক্যে সে কাকে বলেছে লেখা নাই, হি সেইড টু মি না হিম না হার, কিছু লেখা নাই। লিসেনার বা অবজেক্ট নাই এখানে। না থাকলে আমরা ভার্বটা কিন্তু যেমন আছে সেইড ওরকম থাকবে, টোল্ড লেখা যাবে না, প্রথম কথা এটা। তারপর দ্যাট, আগের মতো নিয়মে দ্যাট লিখবো। এটা ফার্স্ট পারসন, তাই এই বাইরের সাবজেক্টকে অনুসরণ করে চেঞ্জ করব, হি লিখলাম। এটা প্রেজেন্ট ইনডেফিনিট ছিল, এই যে রিপোর্টেড স্পিচটা, তাই এটা পাস্ট ইনডেফিনিট হলো ওয়াজ ইল। হি সেড দ্যাট হি ওয়াজ ইল। এই কোশ্চেন দুটোর উত্তরে একটু পার্থক্য থাকলো। উত্তরটা লিখে নিই আমরা। উত্তর লেখা হয়েছে। ইয়েস। আবার আমরা প্রশ্ন লিখবো, একটু ওয়েট করি। এখানে কোশ্চেনে একটা কমা ছিল, এই প্রথম কোশ্চেনটায় যারা কমা দেওনি কমাটা দিয়ে দিবে। প্রথম কোশ্চেনে কমা ছিল, আর
3 নাম্বার কোশ্চেন, আগে লিখবো না, আগে শুনবো আমরা। হি সেজ টু মি, প্রশ্নটা শুধু লিখবো, উত্তর চেঞ্জ হবে। 3 নাম্বার প্রশ্নটা লিখি এবার। প্রশ্ন লেখা হয়েছে। আচ্ছা, তাহলে তৃতীয় প্রশ্ন আছে সেইজ। লক্ষ্য করে দেখি, আমি আগে একটা ভার্ব বলি, এর আগে বলেছিলাম ভার্ব কিন্তু শিখতে হবে। সে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সের পরিবর্তে টেল লেখা যাবে। কোথাও যদি সেজ থাকে, এস যোগ থাকে, তাহলে টেল যদি লিখি আমরা ভার্ব, তাহলে এখানে এস যোগ হবে, টেলস। কোথাও যদি পাস্ট ফর্ম থাকে সেইড, তাহলে ওখানে যদি চেঞ্জ করতে হয় তাহলে টোল্ড হবে। এটা একটু লক্ষ্য করি, সে থেকে টেল, সেজ থেকে টেলস, সেইড থেকে টোল্ড। অবজেক্ট থাকলে এইভাবে চেঞ্জ হবে। তাহলে এখানে হি সেজ টু মি, উত্তর করব যখন আমরা, তাহলে এখানে উত্তরটা নিশ্চয়ই এরকম হবে, হি টেলস মি। বোঝা যাচ্ছে এটা এই পর্যন্ত? হি টেলস মি। হ্যালো, হি টেলস মি। এবারে এখানে আই হি হলো, এটা আমরা আগে আলোচনা করেছি, কিন্তু এখানে একটা ঘটনা আছে। আগের দুটো বাক্যে সেইড লেখা ছিল, এই প্রথম বাক্যে যদি দেখি ভার্বটা, এই যে রিপোর্টিং ভার্বের ভার্ব সেইড, দ্বিতীয় বাক্যেও ভার্ব সেইড, অর্থাৎ এই দুটোতে টেন্স পাস্ট টেন্স। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচের এই যে টেন্স, যে টেন্স থাকবে, এই টেন্সের পরিবর্তন একটা সূত্র আছে, সে অনুযায়ী পরিবর্তন হবে। কিন্তু রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে, একটা প্রেজেন্ট টেন্স আছে, সে আছে, এস যোগ আছে, কারণ হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গল নাম্বার। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে থাকলে এই রিপোর্টিং ভার্বের টেন্স কিন্তু পরিবর্তন হবে না। উপরে এই টেন্সটার নাম কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এম প্রেজেন্ট ফর্ম। তাহলে এটা কি টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে। প্রেজেন্ট ইনডিফিনিট, এম ইজ আর হলো প্রেজেন্ট ফর্ম। তাহলে হির পাশে কি এম বসে না ইজ বসে? ইজ হয়। হির পরে ইজ হয়, এটা কি মনে আসছে না তোমাদের? প্রেজেন্ট ইনডিফিনিট যদি রিপোর্টিং ভার্বে থাকে, তো প্রেজেন্ট টেন্স যদি থাকে রিপোর্টিং ভার্বে, তাহলে ডান পাশে অর্থাৎ স্পিচে যেই টেন্স থাকবে ওই টেন্সই বসবে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট। এমন টেন্সটা পরিবর্তন হবে না, সাবজেক্ট অনুযায়ী ভার্ব চেঞ্জ হয়ে যাবে। যদি হি আছে তাই ইজ হয়েছে, এখানে হি না থেকে যদি কোনো কারণে ইউ হতো, তাহলে আমরা এখানে আর লিখতাম। আমরা মাথায় গেছে এবার কথাটা? কথা বলতে হবে, কথা বলতে হবে। হ্যাঁ, আমরা বেসিক লেভেল শিখছি, এখনো কিন্তু অ্যাসার্টিভ শুরুই হয়নি, একবারে প্রাইমারি লেভেলে আছে ন্যারেশনের। যারা শিখবে একবার করে, তারপর আরও কোথাও শিখলে বা রিপিট যখন করবে তখন তার জন্য ইজি হয়ে যাবে। এবারে কোশ্চেনটা আবার চেঞ্জ করেছি, দেখো আমি একটা কোশ্চেন দিয়ে বারবার বোঝানোর চেষ্টা করছি, তাহলে মাথায় ইজিভাবে প্রবেশ করে যাবে। কোশ্চেনটা লিখি, 4 নম্বর কোশ্চেনটা, এই যে এইটা, হি উইল সে টু মি আই উইল। প্রশ্ন লেখা হলে আমাকে জবাব দিতে হবে যে প্রশ্ন লেখা হয়েছে। প্রশ্ন লেখা হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে এখানে আমরা দেখি, প্রথম দুটো ছিল রিপোর্টিং ভার্বের ভার্বটা পাস্ট, আর 3 নম্বর কোশ্চেনে প্রেজেন্ট ছিল, এই যে। কিন্তু 4 নম্বর কোশ্চেনে ভার্বটা আছে কে বলতে চাও, কোন টেন্স। এটা এটা তো খুব দুঃখের কথা না বলতে পারলে। ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, সহজ করে ফিউচারে যদি থাকে, ফিউচার ইনডিফিনিট থাক, ফিউচার কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারে যে টেন্সেই থাক, যদি ফিউচারে থাকে। একইভাবে এই যে আগে যে টেন্সটা আলোচনা করছিলাম, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল। এখানে নিয়মটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যে টেন্সেই থাক না কেন, এই স্পিচটা, এই স্পিচ অংশটা যেই টেন্সে থাকবে ওই টেন্সই থেকে যাবে, চেঞ্জ হবে না। একইভাবে অনুরূপ নিয়ম এই রিপোর্টিং ভার্বের এখানে যদি ফিউচার টেন্সে থাকে, ফিউচারের 4টে টেন্স যেই টেন্সেই থাক, তখনও এই ডান পাশের অর্থাৎ স্পিচের টেন্স চেঞ্জ হবে না। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাই প্রেজেন্ট ইনডিফিনিট থেকে যাবে, ইজ হলো উত্তর। হলো হি টেলস মি দ্যাট হি ইজ ইল। উত্তর লিখে নিই আমরা। উত্তর লেখা হয়েছে? একটু দ্রুত উত্তর লিখতে হবে, আমি আরো কিছু আলোচনা করব।
কমপক্ষে 10টা কোশ্চেন আলোচনা করবো, তাহলে মাথার মধ্যে সবই চলে যাবে ইনশাল্লাহ। পাঁচ নাম্বার কোশ্চেনটা আগে তোমরা লিখবে না, আগে কোশ্চেনটা আমি বলবো তারপর লিখবে। পাঁচ নাম্বার কোশ্চেন, এবার লেখো কোশ্চেনটা। শুধু প্রশ্ন লিখবে, উত্তর লিখবে না, উত্তর কিন্তু পরিবর্তন হবে। হি সেড টু মি ইউ আর ইল। লেখা হয়েছে প্রশ্ন? প্রশ্ন লেখা হয়েছে? এখানে একটা ফুল স্টপ থাকবে, এখানে ফুল স্টপ, কোশ্চেনে ফুল স্টপ ব্রেক হয়ে গেছে, কোশ্চেনে ফুল স্টপ মিসিং হয়ে গেছিল। এই যে কোশ্চেনে ফুল স্টপ থাকবে, তারপর ইনভার্টেড কমা প্রশ্নগুলোতে, এগুলো বসাবে ঠিক মতো। 5 নাম্বার প্রশ্ন লেখা হয়েছে? হ্যালো, হ্যাঁ হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা উত্তর আলোচনা করি। তার আগে একটু লক্ষ্য করি 1 নাম্বার কোশ্চেনে দেখি আমরা প্রশ্ন দেখি। প্রশ্ন 1 নাম্বার, এখানে কি ছিল? সাবজেক্টটা আই ছিল, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আমি বললাম রিপোর্টের স্পিচের মধ্যে যদি সাবজেক্টটা ফার্স্ট পারসন থাকে, সিঙ্গুলার থাক আর প্লুরাল থাক, যাই থাক, ফার্স্ট পারসন থাকলে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেখে পরিবর্তন হবে। তাই এখানে হি হয়ে গেছে আইটা। কিন্তু আমি লাস্ট কোশ্চেন যেটা এখন লিখেছি, এখানে দেখি রিপোর্টেড স্পিচে সাবজেক্টটা কোন পারসন আছে, একটু দ্রুত আমাকে বলবে। বলো কোন পারসন এটা? সেকেন্ড পারসন যদি থাকে, সেকেন্ড পারসন থাকে, গুরুত্ব দিয়ে শুনতে হবে কথাটা। সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট দেখে পরিবর্তন হবে। এখানে আবার দেখি আমরা ফার্স্ট কোশ্চেনে দেখি, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে অনুসরণ করে পরিবর্তন হবে। আমি নিয়মটা বলছি, নিয়মগুলো আমি লিখে দিব, আমার ভিডিওতে নিয়মগুলো পাওয়া যাবে। আমি একাধিক লেসন দিব, পিডিএফ ফাইলও দিব, তোমরা দেখবে। এখানে দেখো কালার চেঞ্জ করে দিয়েছি। 1 নাম্বার কোশ্চেনে দেখি আগে। 1 নাম্বার কোশ্চেনে বললাম ফার্স্ট পারসন যদি থাকে, রিপোর্টের স্পিচের মধ্যে ফার্স্ট পারসন থাকলে এই যে ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে পরিবর্তন হবে। তাই এখানে উত্তরে হি লিখেছি আমি দ্যাটের পরে। আর 5 নাম্বার কোশ্চেনে দেখি, এটা সেকেন্ড পারসন আছে, যারা এই পারসনটা চিনে তাদের কাছে মজা লাগবে। সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বা লিসেনার দেখে পরিবর্তন হবে। তাহলে এখানে কি লেখা আছে? মি লেখা আছে। কথা বলতে হবে তো, নয়তো ক্লাস করাতে ভালো লাগবে না। কি লেখা আছে? আমি সবাইকে বলেছি হেডফোন লাগাইতে, সবার মোবাইলের সাথে হেডফোন লাগানো থাকবে। তাহলে তোমাদের পাশে কেউ যদি কথা বলে, তার কথাটা আমি শুনতে পাবো না, আমার কথা তারা শুনতে পাবে না, আমাদের ক্লাসে ডিস্টার্ব হবে না। আপনারা সবাই হেডফোন লাগাই রাখবো, তাহলে সাথে সাথে আমাকে রিপ্লাই করতে পারবে। তাহলে মি আছে এইখানে। আগে এই বাক্যে ইউটা কি, সাবজেক্ট না অবজেক্ট? ইউ আর ইল, এই বাক্যে ইউটা কি? সাবজেক্ট। তাহলে মির সাবজেক্ট আমরা এর আগে ভয়েস করার সময় আলোচনা করেছি বা বেসিক লেভেলে আলোচনা করেছি। মির সাবজেক্ট আমরা জানি। মির সাবজেক্ট কি? আই। তাহলে এখানে হবে আই লিখতে হবে। দ্যাটের পর ইউ যেহেতু সাবজেক্ট ফর্মে আছে, ইউ থাকলে সেকেন্ড পারসন থাকলে আমরা অবজেক্টকে ফলো করব, বাট ইউটা কোন ফর্মে আছে? সাবজেক্ট না অবজেক্ট না পজিটিভ না রিফ্লেক্সিভ অবজেক্ট? যেই ফর্মে থাকবে এই অবজেক্টটা অনুসরণ করে সেই ফর্মে এখানে লিখতে হবে। যেহেতু সাবজেক্ট ফর্মে আছে, তাই মিটাকে অনুসরণ করে কাজ করলাম, এটা আই লিখে দিলাম, উত্তর হয়ে গেছে। আর এখানে যেহেতু এটা পাস্ট টেন্সে ছিল, তাই এটা আগের মতোই। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, তাই এটা পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে, আই ওয়াজ। ঘটনা পরিষ্কার? সেকেন্ড পারসন থাকলে আমরা অবজেক্টকে ফলো করব, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে ফলো করব। বোঝা যাচ্ছে? এটার অ্যানসার এটা কিভাবে হলো বুঝলাম না। আমি তো বলেই দিলাম, সেকেন্ড পারসন থাকলে আমরা অবজেক্টকে ফলো করব। এখানে ইউটা সাবজেক্ট, তাহলে আমরা মির সাবজেক্ট কি? আই, তাই এখানে আই লিখলাম। আর আমি বলেছি এখানে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে, তাহলে ডান পাশে এই স্পিচের টেন্সটা পাস্ট টেন্সে যাবে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাই এটা পাস্ট ইনডিফিনিট হবে।
যে টেন্সে থাকবে সেই টেন্সে যাবে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে তা পাস্টে চলে যাবে, পাস্ট ইনডিফিনিট। কেন পাস্টে যাবে? রিপোর্টিং ভার্বে পাস্ট থাকলেই এটা চেঞ্জ করার নিয়ম আছে। নিয়মটা আমি দেখাই একটু, অনেক কথা এখানে আছে, সবগুলো কথা শেষ করতে পারবো না, তোমরা একটু ডিস্টার্ব করবে, মাথায় যাবে না তোমাদের। একটু আমরা নিয়মটা দেখব, নিয়মটা আমরা দেখবো। আমি একটু নিচের পেজে চলে যাই, এখানে একটু লক্ষ্য করে দেখি। যখন কথাটা শুনতে হবে, যখন রিপোর্টিং ভার্বে পাস্ট টেন্স থাকবে শুধুমাত্র তখনই এই ডান পাশে মানে স্পিচের এই টেন্সের পরিবর্তন হবে। কোন টেন্স থাকলে কোন টেন্স হবে সেই ছকটা আমি এখন লিখছি। এখন আমি লিখছি প্রেজেন্ট ইনডিফিনিট। তোমরা নিচে নিচে প্রেজেন্ট 4টা টেন্সের নাম লিখবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমার সাথে সাথে লেখার চেষ্টা করো যেন আমার আগে হয়ে যায়। যারা টেন্সগুলো করেছে তার কাছে ভালো লাগবে, টেন্স করার পরও যে পারা যাবে তা না কিন্তু, আর যারা করেনি তার কাছে এখন সব কিছু এলোমেলো এলোমেলো লাগবে। বারবার আমি সবাইকে রিকোয়েস্ট করছিলাম যে টেন্সটা করে নিতে হবে খুব। আবার কেউ কেউ আমাকে প্রশ্ন করছিল টেন্স কি পরীক্ষায় থাকে, মানে কথাগুলো খুব হাস্যকর লাগছিল আমার তখন। একটু শুনি আমরা, আমার কিন্তু লেখা হয়নি, শুধু বাম পাশেগুলো লিখতে বলেছি। এই 4টা টেন্স আমরা এভাবে লিখবো। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একবারে ইজি সূত্র এটা, আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি তোমাদের। লেখা হয়েছে? দেখা হয়নি। এইটুকু লিখে নাও তোমরা, তারপর আমি একটু এই 4টা উদাহরণ দেখাবো। শর্টকাট লিখতে হবে। তাজুল লেখা হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। কারো বাদ আছে লেখা? কারো বাদ থাকলে বলতে হবে। হয়েছে না? তাহলে আমরা এটা লিখলাম। এবার আমি একটু বোঝানোর চেষ্টা করি তোমাদের। 6 নাম্বার কোশ্চেন লিখি। আমি 4টা টেন্সের উদাহরণ দিয়ে লিখবো। আমি আগে তোমার পরে লিখবে, একটু আগে দেখো। আগে তোমরা লিখবে না, আগে লেখা লাগবে না, একটু পরে লিখবে।
হ্যাঁ, প্রশ্নগুলো লেখো তোমরা। এই প্রশ্নগুলো নাম্বার ঠিক দিয়ে তোমরা লেখো 6, 7, 8 লেখো। উত্তর লেখার জন্য জায়গা রাখবে। উত্তর লেখার জন্য জায়গা রাখবে। ছয় নম্বর প্রশ্ন লেখা হয়েছে কি তাই বলো। 6 নম্বর প্রশ্ন লেখা হয়েছে তোমাদের। হ্যাঁ স্যার হয়েছে লেখা। আচ্ছা, 6 নম্বর প্রশ্নটা আগে আমি আলোচনা করি, একটু দেখি আমরা। প্রশ্ন লেখো, উত্তরটা একটু পরে লেখো। দেখো 6 নম্বর প্রশ্ন হি সেইড আছে, এখানে হি সেইড টু হিম, টু করিম এসব লেখা না, এই জন্য এখানে সেইড থাকবে। যখন অবজেক্ট থাকবে না তখন সেইড থেকে যাবে। তারপর নিয়ম হলো কমা, ইনভার্টেড কমা বাদ দিয়ে দ্যাট হবে, দ্যাট লিখলাম। এবারে নিয়ম হলো এটা ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট দেখে পরিবর্তন হবে। এই সাবজেক্ট দেখে ফার্স্ট পারসন আছে, সাবজেক্ট দেখে পরিবর্তন করি, তাহলে আইটা কী হবে এখানে হি হবে। এই নিয়মটা লিখিনি এখনো, বলছি আমি শুধু। এই নিয়মটা লিখেছি যে এই পাশে যদি পাস্ট টেন্স থাকে তখন এই ভেতরের টেন্সটা কীভাবে চেঞ্জ হয়। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে হি এটা পাস্ট ইনডিফিনিট হবে, তাহলে কী হবে প্লেড হবে, ইনভার্টেড কমা বাদ যাবে, হি প্লেড। উত্তরটা এমন হবে। প্রথম উত্তরটা শেষ, হি সেইড দ্যাট হি প্লেড। এটা উত্তরটা লিখে নাও। লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, যে ছকে লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট। কখনো এই চেঞ্জটা হবে যখন রিপোর্টিং ভার্বে পাস্ট থাকবে, শুধু তখন। এখন আমি রিপোর্টিং ভার্ব পাস্টের উদাহরণই দেখাবো, অন্য কোনো দেখাবো না। লেখা হয়েছে উত্তরটা, উত্তর লেখা হয়েছে 6 নম্বর। নাফিস উত্তর লেখা হয়েছে। তাহলে আমরা এই যে 7 নাম্বার উত্তরটা করব, আগে দেখি আমরা কিভাবে উত্তরটা করব। 7-এর উত্তর একটু লক্ষ্য করি। সি সেইড, এখানে অবজেক্ট নাই, তাই সেইড থাকলো। দ্যাট লিখতে হবে কমা, ইনভার্ট কমা বাদ দিয়ে দ্যাট লিখলাম। এবার এখানে আই আছে, ফার্স্ট পারসন থাকলে কি দেখতে হয় সাবজেক্ট দেখতে হয়। সাবজেক্টে কি হি আছে? হ্যাঁ, কি আছে সাবজেক্টে? সাবজেক্ট কি আছে এখানে? সাবজেক্ট কি আছে? সি। তাহলে এখানে সাবজেক্ট দ্যাটের পর তাই হলো। এবার হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আই অ্যাম প্লেইং। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর থাকে, ভার্বে আইন যোগ থাকে। এম ইজ আর থাকলেই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না। এম ইজ আর আর ভার্বে আইনজি যোগ থাকলে দুটো মিলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস, তখন হবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে সির পাশে পাস্ট কন্টিনিউয়াসে কি বসে? ওয়াজ বা ওয়্যার। সি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ওয়াজ বসে। তাহলে উত্তরটা হবে সি সেইড দ্যাট সি ওয়াজ প্লেইং। এখানে লেখা আছে ছকের মধ্যে, আমরা দেখি এই যে লেখা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে যায়, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়, তাই এটা উত্তরটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। ক্লিয়ার? এটা পুরো নিয়ম মুখস্থ রাখতে হবে। উত্তর লেখা হয়েছে। আমরা 8 নম্বর কোশ্চেনে যাব। 8 নম্বর কোশ্চেন লক্ষ্য করে দেখি। যারা টেন্সগুলো ভুলে যাচ্ছে তারা কিন্তু কিছুই বুঝতে পারবে না। 8 নম্বর কোশ্চেন, রহিম সেইড লিখলাম। সেইডের পর এখানে অবজেক্ট নাই, এই জন্য সেইড থাকলো, টোল্ড হলো না। এবার দ্যাট লিখতে হয়। ন্যারেশন নিয়ে হলো, অ্যাসার্টিভের নিয়ে হলো দ্যাট লিখতে হবে, কমা ইনভার্টেড কমা বাদ দিয়ে দ্যাট হবে, লিখলাম। এবারে সাবজেক্ট এখানে আয় আছে, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে ফলো করতে হয়, এই সাবজেক্টকে। তাহলে রহিম, আরেকবার কি রহিম লিখবো? না, রহিম কিন্তু আরেকবার লেখা যাবে না। কি লিখতে হবে এখানে? হি লিখতে হবে। রহিমের পরিবর্তে আমরা একটা প্রোনাউন ব্যবহার করবো। নাউন যদি থাকে তখন আমরা সেটা প্রোনাউন ব্যবহার করবো, হি লিখলাম। এবারে ঘটনা হলো এই বাক্যটা কোন টেন্সে আছে। হ্যাভ আর হ্যাজ থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। হ্যাভ, হ্যাজ আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে প্রেজেন্ট পারফেক্টে। আর এই নিয়মে লেখা আছে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, তাহলে এটা পাস্ট পারফেক্ট করতে হবে। আমরা জানি পাস্ট পারফেক্টের নিয়ম হলো সাহায্যকারী ভার্ব সাবজেক্টের পর হ্যাড হয়, তাহলে এখানে হ্যাড হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে প্লেড। উত্তরটা এরকম। Rohim said that he had played.
উত্তর লেখা হলে কথা বলতে হবে যে লেখা হয়েছে। উত্তর লেখা হয়েছে মালিহা? হ্যালো, জি তাহলে জি। আমরা নেক্সট কোশ্চেন দেখি। নতুন সবাই এখানে, নতুন ন্যারেশনের ক্ষেত্রে আমার মনে হয়, অতএব খুব যে সহজ লাগবে তা না। রহিমা সেইড লিখলাম, এরপর আমরা কমা ইনভার্টেড কমা বাদ দিয়ে দ্যাট লিখবো। দ্যাট লেখার পর সাবজেক্টকে আগে দেখি, ফার্স্ট পারসন থাকলে আমরা যে দেখি এই রিপোর্টিং ভার্বে সাবজেক্টকে ফলো করতে হয়। রহিমা, রহিমার পরিবর্তে আমরা কি লিখতে পারি? কে বলতে চাও? বলতে চাও না? হি সি লিখবো। এবার এই বাক্যটা দেখি, হি এই বাক্যটা দেখি। এই বাক্যটা হ্যাভ বিন বা হ্যাজ বিন এবং ভার্বে আইএনজি যোগ থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে চেঞ্জ হয়ে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি ব্যবহার হয়? হ্যাড বিন ব্যবহার হয়। তাহলে সি হ্যাড বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স। অনেকগুলো নিয়মকানুন বলেছি। অ্যাসার্টিভ সেন্টেন্স কমপক্ষে 2 থেকে 3 দিন ক্লাস করতে হবে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা মাথায় যাবে। যাদের টেন্স মাথায় আছে তাদেরই শুধু মাথায় যাবে। টেন্স, পারসন এবং ভার্বের ফর্মগুলো, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, যাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, যারা কাজ করছে তারা বুঝতে পারবে। কনজুগেশন অফ ভার্ব, টেন্স, এই দুটো জিনিস, এবং জানতে হবে পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আর জানতে হবে পারসনের রূপভেদ কী কী, সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ, আয়ের অবজেক্ট মি, আয়ের পজিটিভ মাই, আয়ের পজিটিভ রিফ্লেক্সিভ অবজেক্ট মাই সেলফ, এইগুলো জানতে হবে। তখন ন্যারেশনটা ইজি হয়ে যাবে। ন্যারেশনের কয়েকটা বেসিক আছে, এগুলো কিন্তু আমরা ক্লাসে আগে করে ফেলেছি, 14টা ক্লাস হয়ে গেছে। এই পর্যন্ত সবাই মনে হয় বুঝতে পারছো, কিছুটা মাথায় হয়তো থাকছে না কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? কথা বলো। হ্যালো, বুঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে, একটু কষ্ট লাগছে, ঠিক আছে। যাই হোক, তোমাদের কাজ হলো, আমি বলি মন দিয়ে শোনো, তোমাদের কাজ হলো ক্লাসগুলো দেখবে। কারো কোথাও প্রবলেম থাকলে আমার যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, আমি পার্সোনাল তোমাদের বুঝাইতে চেষ্টা করব। আগামীকালকে ইনশাল্লাহ আমরা যদি ক্লাস না করি কোনো কারণে, তাহলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিব, আর ক্লাস করলে সেটাও লেখা থাকবে। কালকে 10টা 10-এ যদি ক্লাস করতে পারি, পরবর্তী এই অ্যাসার্টিভ সেন্টেন্সের পরবর্তী অংশ শুরু হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।